সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় রাজধানীর অনেক এলাকা। ভারী কিংবা অতি ভারী বৃষ্টিতে দেখা দেয় বিপর্যয়। জলাবদ্ধতার নিরসনে মহাপরিকল্পনার তাগিদ। খোয়াই নদীর কালীগঞ্জ প্রতিরক্ষা বাঁধ ভেঙে অন্তত 25টি গ্রাম প্লাবিত। জলাবদ্ধতায় বিপর্যস্ত সাতক্ষীরা। তলিয়ে গেছে পৌরসভা সহ 7টি উপজেলার বিস্তীর্ণ এলাকা। চরম দুর্ভোগ। বিপুল অর্থ আত্মসাতে অভিযুক্ত ব্যক্তিকে সিইও নিয়োগ দিয়েছে যমুনা লাইফ ইন্স্যুরেন্স। 150 কোটি টাকার বেশি লোপাটে তার সংশ্লিষ্টতা পেয়েছেন গোয়েন্দারা। এবার ইরানের বিপ্লবী গার্ড IRGC-কে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল যুক্তরাজ্য। দেশটির নিরাপত্তা ও জাতীয় স্বার্থ বিবেচনায় এই পদক্ষেপ। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরে বিস্তারিত। আপনাদের সাথে আছি সাদিয়া জাহান মিম। সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় রাজধানীর বিভিন্ন এলাকা। প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিতে দেখা দেয় জলাবদ্ধতা। আর ভারী কিংবা অতি ভারী বৃষ্টিতে দেখা দেয় বিপর্যয়। এই সংকট আজকের নয়, অনেক বছরের। নানা প্রকল্পের ডামাডোল ও হাজার কোটি টাকার বাজেটেও পরিস্থিতির সামান্যতম উন্নতি হয়নি। গতানুগতিকভাবে নানা পরিকল্পনার কথা জানাচ্ছে সিটি কর্পোরেশন। এই বাস্তবতায় ঢাকার জলাবদ্ধতা নিরসনে মহাপরিকল্পনার তাগিদ নগর পরিকল্পনাবিদদের। বর্ষাপ্রিয় বাঙালির বৃষ্টি অনেক কাঙ্ক্ষিত হলেও তাই হয়ে ওঠে দুর্ভোগের বড় কারণ। একটু বৃষ্টিতেই তলিয়ে যায় রাজধানীর সড়ক ও অলিগলি। জনঘনত্বের এই মেট্রো সিটিতে চলাচল ও স্বাভাবিক কাজকর্মে ব্যাপক ভোগান্তি হয় নগরবাসীর। জলাবদ্ধতার এই দুর্ভোগ আজকের নয়, অনেক বছরের। বৃষ্টির পানি নিষ্কাশনে প্রায় অর্ধযুগ আগে বড় উদ্যোগ নেয় দুই সিটি কর্তৃপক্ষ। 2020 সালের ডিসেম্বর ওয়াসার কাছ থেকে নিয়ে নেয় প্রায় 80 কিলোমিটারের 26টি খাল এবং 385 কিলোমিটারের নালা। কিন্তু যেই লাউ সেই কদু। জলাবদ্ধতা পরিস্থিতির কোনো উন্নতি নেই। প্রকল্পের ডামাডোলে কয়েক বছরে হাজার কোটি টাকা বেশি বরাদ্দ হলেও দৃশ্যমান কোনো উন্নতি নেই। এবার ঢাকায় বৃষ্টিপাতের রেকর্ড ভাঙার পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা। ফলে অবস্থা আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। জলাবদ্ধতার এই বিভীষিকা থেকে যে কোনো মূল্যে পরিত্রাণ চায় নগরবাসী। এখানে রাস্তাঘাট সমস্যা দেখেই তো সুরেজ লাইন ঠিক নাই, পলিথিন সমস্যা, এই জন্য মানুষ পানি বৃষ্টি হলেই জমে যাচ্ছে। পুরো রাস্তা ভেঙে গেছে পানির জন্য, মানুষজন যাইতে পারে না, খুবই সমস্যা এখানে। এদের কাজ তো কিছু হয় না, যেভাবে সরকার বলে জনগণ তো ভোগান্তির মধ্যে পড়েই থাকে। ঢাকা উত্তর সিটিতে 19টি খাল রয়েছে, যার মোট দৈর্ঘ্য 100 কিলোমিটারের বেশি। খোলা ও পাইপ নালা মিলিয়ে রয়েছে প্রায় 1200 কিলোমিটার। আর দক্ষিণ সিটিতে রয়েছে 26টি খাল এবং 1300 কিলোমিটারের বেশি নালা নর্দমা। নথিপত্রে এত খাল নালা থাকলেও বাস্তবে পানি নামার পথ সচল নয়। বৃষ্টির পানি প্রথমে সড়ক থেকে নালায়, পরে কালভার্ট ও খাল হয়ে আউটলেট দিয়ে নদীতে যাওয়ার কথা। এই পথের কোনো একটি অংশ বন্ধ, সরু বা বিচ্ছিন্ন হলে পুরো অবস্থার সক্ষমতা কমে যায়। ঢাকার বিভিন্ন অংশেই এর কোনো না কোনো একটি সমস্যা রয়েছে। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ঢাকার দুই সিটির স্থায়ী পাম্প 8টি, দক্ষিণে 3টি, উত্তরে 5টি। এবার ভারী বর্ষণে খাল এবং নদীর পানি বেড়ে যাওয়ায় পাম্প দিয়ে পানি অপসারণে ব্যাগ পেতে হচ্ছে। এই বাস্তবতায় আরও বেশি পাম্পের প্রয়োজনীয়তার কথা বলছে সিটি কর্তৃপক্ষ। টেকসই সমাধানের লক্ষ্যে সমন্বিত মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। সরকারি গবেষণা সংস্থা ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং IWM এবং বিশ্বব্যাংকের সহায়তায় ড্রেনেজ নেটওয়ার্ক, খাল, আউটলেট, পাম্পিং স্টেশন সহ পুরো পানি নিষ্কাশন ব্যবস্থা একীভূত কাঠামোয় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। খাল পুনরুদ্ধার, ড্রেনেজ উন্নয়ন, পানি নিষ্কাশনের ব্যবস্থা সহ নানা উদ্যোগের কথা জানালো সিটি কর্পোরেশন। যেই জায়গায় জলাবদ্ধতা হয়েছে আমাদের সিটি কর্পোরেশনের আওতাধীন, আমরা সেটা নিয়ে কাজ করে অতি দ্রুত সময়ের মধ্যে সেই আগামীর জন্য আমরা তৈরি করে ফেলব। 33টা স্পট আছে যেখানে বৃষ্টি হলে পানি জমে যায়। সেই পানিগুলোকে দ্রুত সময় নিষ্কাশনের জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। নগর পরিকল্পনাবিদরা বলছেন, ঢাকার জলাবদ্ধতা নিরসনে কোনো মহাপরিকল্পনা না থাকায় আসছে না স্থায়ী সমাধান। ঢাকা শহরে কয়েক হাজার পুকুর ছিল, এখন সেটা কয়েক শতে এসে ঠেকেছে।
তাহলে আমরা উন্নয়নের নাম দিয়ে সব জায়গা থেকে পানি যাবার পথটাকে রুদ্ধ করেছি, পানি ধারণ করার পথটাকে রুদ্ধ করেছি। পুরো প্ল্যানটাকে একটা নেটওয়ার্কের মধ্যে সাজাতেই এখনো পারিনি। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি নাগরিকদের সচেতন হওয়ার পরামর্শ তার। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। একটি পাহাড়, 6 শতাধিক মানুষের বসতি, 5 শতাধিক শিক্ষার্থীর প্রতিদিনের যাতায়াত, কিন্তু নেই নিরাপদ সড়ক, নেই উন্নয়নের ছোঁয়া। বর্ষা এলেই বান্দরবনের আমতলী পাহাড়ের বুক জুড়ে নেমে আসে অজানা আতঙ্ক। তবুও জীবন তো আর থেমে থাকে না, বেঁচে থাকাই যেখানে বড় সংগ্রাম। বৃষ্টি এখানে কারো কাছে রোমান্টিক নয়। আকাশে কালো মেঘ জমলেই বুকের ভেতর জমে ওঠে আরেক ভয়, কারণ এই পাহাড়ের মানুষ জানে এক পশলা বৃষ্টি মানেই হয়তো আরেকটি ধস, আবার কান্না, নিঃস্ব হওয়ার গল্প। বান্দরবানের আমতলী পাহাড়, লামা উপজেলার আমতলীপাড়া 3 নম্বর ওয়ার্ড। এই পাহাড়েই বসবাস 6 শতাধিক মানুষের। পাহাড়ের ঢালে গড়ে ওঠা ছোট ছোট ঘরগুলো যেন প্রতিদিন প্রকৃতির সঙ্গে লড়াই করে টিকে আছে। সবচেয়ে কষ্টের পথটা শিশুদের। প্রতিদিন 5 শতাধিক শিক্ষার্থী কাদা আর পিচ্ছিল পাহাড়ি পথ পেরিয়ে স্কুলে যায়। তাদের কাছে স্কুলে যাওয়া মানে শুধু পড়াশোনা নয়, প্রতিদিন একটি ঝুঁকিপূর্ণ যাত্রাও। এদের তো থাকার মতো কোনো জায়গায় নেই। এখানে আছে খুব প্রায় দরিদ্র পাহাড় পড়ে, এটাই আমাদের কষ্ট, জীবনের ঝুঁকি এটা। বর্ষা এলেই ঘুম হারাম হয়ে যায় বাসিন্দাদের। গভীর রাতে অনেকেই আবার বিছানায় থাকতে পারেন না। চোখ থাকে পাহাড়ের দিকে আর কান থাকে মাটির শব্দে। ওই 2টা বাজাইছে তো ভা আর বইটা তিন মাঝে বাদ দি থাকি দেরি প্রতি বছরই এই পাহাড় দেখে ধস, দেখে ঘরবাড়ি হারানোর বেদনা, দেখে স্বজন হারানোর কান্না। তবু পাহাড় ছেড়ে যাওয়ার কথা ভাবতে পারেন না তারা, কারণ এটাই তাদের জন্মভূমি, এটাই শেষ আশ্রয়। আমাদের এখানে যেটা আশ্রয়কেন্দ্র আছে, এখানেও তো পাহাড় বেশি পড়ছে। কি করবো আমরা, কোথায় যাব? উন্নয়নের প্রতিশ্রুতি এসেছে বহুবার, কিন্তু বাস্তবে বদলায়নি কিছুই। নিরাপদ রাস্তা নেই, নেই পাহাড় সুরক্ষার কার্যকর ব্যবস্থা। তাই প্রতিটি বর্ষা তাদের কাছে নতুন করে টিকে থাকার পরীক্ষা। ধসে ভেঙে যায় ঘর, ভেঙে যায় স্বপ্ন, কিন্তু ভেঙে যায় না মানুষের সাহস। কষ্টকে সঙ্গী করে ধ্বংসস্তূপের উপরেই আবার নতুন করে ঘর তুলে তারা, কারণ বেঁচে থাকাটাই এখানে সবচেয়ে বড় সংগ্রাম। পাহাড়ে এইসব মানুষ শুধু বিলাসিতা নয়, চায় নিরাপদে বেঁচে থাকার নিশ্চয়তা। কিন্তু এই পাহাড়ের যে বর্ষা, সেই ঋতু যাতে করে হয়ে ওঠে একটি স্বস্তির, সেটাই এই মানুষগুলোর প্রত্যাশা। আর পাহাড় মৃত্যুর ফাঁদ নয়, হোক একটি নিরাপদ বাসস্থানের প্রতীক। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, লামা, বান্দরবান। পানি কমায় চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য এলাকায় ভেসে উঠছে ক্ষতচিহ্ন। ভেঙে গেছে সড়ক, ভেসে গেছে পুকুরের মাছ, নষ্ট হয়েছে ধানের বীজতলা ও সবজির ক্ষেত। চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া, চন্দনায় সে আশ্রয়কেন্দ্র থেকে বাড়িতে ফিরতে শুরু করেছেন বন্যার্তরা। তবে এখনও পানিবন্দী লাখো মানুষ। বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে কক্সবাজারের সদর, রামু, ঈদগাঁও, উখিয়া ও টেকনাফে। তবে পেকুয়া ও মাতামুহুরীর নিম্নাঞ্চল এখনও পানিবন্দী অনেকেই। রাঙ্গামাটির সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বাঘাইছড়ি ও বিলাইছড়ির কিছু নিম্নাঞ্চল এখনও পানির নিচে। একই চিত্র খাগড়াছড়ির দীঘিনালারও। হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ ভেঙে যাওয়ায় প্লাবিত হয় 25 গ্রাম। ধীরে ধীরে পানি নামতে শুরু করায় ক্ষতি নিয়ে ভাবছেন স্থানীয়রা। ব্যাপক ক্ষতি হয়েছে আউশ ধান, শাকসবজি ও মাছের ঘেরের। টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় বিপর্যস্ত সাতক্ষীরা। পৌরসভা সহ 7টি উপজেলার বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ। ভোগান্তিতে দিন পার করছে মানুষ। ধানের জমি নষ্ট, আর রাস্তাঘাট বড় বড় বাঙ্গাল হয়েছে। এখন তো চলাফেরা আমরা কষ্ট করে তোমার ঠিকঠাক না করা হয়েছে। হয়ে গেছে টিন টুন কোনো কাজে লাগাইবার ব্যবস্থা নেই। ভাগসাগো করতে হয় না, খাবারও কোনো সুবিধা না হয়। আপনারও সিরাডে খাই। টানা বৃষ্টিতে সৃষ্ট তীব্র জলাবদ্ধতায় বিপর্যস্ত সাতক্ষীরা। পৌরসভা সহ 7টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে চরম দুর্ভোগে সাধারণ মানুষ। এ নিয়ে আরো খবর জানাতে সাতক্ষীরা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম বেলাল হোসাইন। বেলাল, সৃষ্ট জলাবদ্ধতায় ভোগান্তি নিয়ে কি বলছেন বাসিন্দারা?
জলাবদ্ধতা নিরসনের প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। আসলে আপনি যেমনটি বলছিলেন, আসলে তীব্র জলাবদ্ধতায় একেবারে নাজুক হয়ে পড়েছে সাতক্ষীরা পৌরসভা সহ বিস্তীর্ণ এলাকার মানুষ। এবং আমরা যে স্থানটিতে দাঁড়িয়ে আছি সাতক্ষীরা পৌরসভার একেবারে প্রাণকেন্দ্র বলা যায়, সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকা। এখানে কিন্তু বছরের 3 থেকে 5 মাস পানিবন্দী অবস্থায় থাকতে হয় এখানকার মানুষের, এবং এই দীর্ঘ সময় কিন্তু তারা নানান রোগে আক্রান্ত হয়। আমরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে কথা বলেছিলাম, তিনি কিন্তু জানিয়েছেন এই ভারী বর্ষণের কারণে 63টি প্রাইমারি স্কুল জলবদ্ধ হয়ে পড়েছে এবং তার মধ্যে একটি স্কুল বন্ধ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। এছাড়া স্থানীয় যে মানুষগুলো রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। আসলে প্রতি বছর প্রশাসন এবং রাজনৈতিক যেসব নেতৃবৃন্দ তারা কিন্তু আসেন, জলাবদ্ধতা নিরসনের জন্য প্রতিশ্রুতি দেন, কিন্তু আসলে তার বাস্তবায়ন কিন্তু হয় না। আমরা স্থানীয়দের সাথে কথা বলে যেটা জেনেছি, আসলে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং এখানে যে অবৈধ মৎস্যঘেরগুলো রয়েছে, এই মৎস্যঘেরগুলোর কারণেই কিন্তু এসব এলাকার মানুষের দীর্ঘদিন জলাবদ্ধতার কবলে পড়তে হয়। এখানে একজন বাসিন্দা রয়েছে, আমরা একটু কথা বলতে চাই। আসলে আপনি আমাদেরকে জানাবেন যে এই জলাবদ্ধতার কারণে আপনারা কি ধরনের দুর্ভোগে পড়ছেন? আসসালামু আলাইকুম। আমরা এই 6 মাসের মতন পানিবন্দেই থাকি, বাচ্চা কাচ্চা স্কুলে নিয়ে আসতে পারিনি। তারপর সাপ পোখরের ভয়, বাথরুম সব একতা হয়ে যাচ্ছে, খুব অসুবিধা হয়। এখন এই জন্য আমাদের বিশাল সমস্যা। 6 মাসের মতন এই সাতক্ষীরা পৌরসভা এই 7 নম্বর ওয়ার্ডে খুব সমস্যা, এই প্রতি বছর একই সমস্যা। এখন আপনারা দেখেন কি করবেন। এখন আপনাদের জনপ্রতিনিধি বা প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে কিনা পানি সরানোর জন্য? কোনো উদ্যোগ নেয়নি, এখনো কোনো উদ্যোগ নেয়নি। এখন নেবে বলে, যেই বলি সেই হবে নি, হচ্ছে ড্রেন লাইন করে দেবানি, তারপর ঘেরগুলো কেটে দেবানি, পানি কেটে চলে যাবানি, ওসব কোনো সমস্যা এখন দেখা যাচ্ছে না। আমরা ডুবি মরতেছি, বিশাল আমাদের কষ্টের ভিতর আছি। বাচ্চা কাচ্চা রোগগ্রস্ত হয়ে যাচ্ছে, হাতে পায়টায় সব ওই ঘা হয়ে যাচ্ছে। তারপর বাচ্চা কাচ্চা চলাচল করতে পারতিস না। যদি একটা গর্ভবতী মা থাকে তা দেখাইতে তার অসুবিধা হবে, সে চলাচল করতে পারবে না। বিশাল একটা আমরা সমস্যার মধ্যে আছি। আসলে এই এলাকার মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু আসলে চরমে আর কি। এটা এখানকার বাসিন্দারা আমাদেরকে জানিয়েছেন, এবং এই বছরের দূষিত পানির সাথে বছরের দীর্ঘ সময় বসবাসের কারণে কিন্তু নানান পানিবাহিত রোগেও কিন্তু আক্রান্ত হয়। এই ছিল সাতক্ষীরা থেকে জলাবদ্ধতার সর্বশেষ। বেলাল, আপনাকে ধন্যবাদ। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন নতুন মোড় নেয় শেখ হাসিনার একটি মন্তব্যে। আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে রাজাকার শব্দ ব্যবহারের পরই ক্ষোভে ফেটে পড়েন তারা। রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বের হয় বিক্ষোভ মিছিল। ছেলেদের পাশাপাশি হলের গেট ভেঙে আন্দোলনে যোগ দেন মেয়েরাও। আন্দোলন দমাতে ছাত্রলীগ ও তৎকালীন সরকারের মন্ত্রীদের একের পর এক বিরূপ মন্তব্য ক্ষোভ আরও বাড়িয়ে তোলে। 14 জুলাই 2024 কোটা সংস্কার আন্দোলনের 14তম দিন। দিনের কর্মসূচি শেষে রাতেই নতুন মোড় নেয় আন্দোলন। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজাকার মন্তব্য আন্দোলনে যোগ করে নতুন উত্তাপ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে পদযাত্রা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শাহবাগ, মৎস্য ভবন, প্রেস ক্লাব ও সচিবালয়ের আশপাশে পুলিশের ব্যারিকেড পেরিয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেয় 12 সদস্যের প্রতিনিধি দল। সেখানে হামলার বিচার এবং কোটা সংস্কারের দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দেয়া হয়। এই 24 ঘন্টার মধ্যে আমরা চাই সংসদে অধিবেশন ডেকে সেটার আইন পাশের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। কর্মসূচি পালিত হয় দেশের বিভিন্ন জেলাতেও। এদিন নিজের চীন সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন শেখ হাসিনা, যেখানে তিনি শিক্ষার্থীদের আন্দোলনকে কটাক্ষ করেন। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? শেখ হাসিনার এই রাজাকার ট্যাগিংয়ে ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। রাত 10:30টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে শুরু হয় মিছিল। 14 জুলাই যখন খুনি হাসিনা গণভবনের সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীদেরকে কটাক্ষ করে রাজাকারের বাচ্চা বলে গালি দেয়, সেদিন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলগুলোতে শিক্ষার্থীরা ফুঁসে ওঠে এবং খুপে ফেটে পড়ে। বিভিন্ন ধরনের জুলুম নির্যাতন করা হয়েছে, কিন্তু সাধারণ শিক্ষার্থীরা, এদেশের জনগণ কিন্তু থেমে থাকে নাই। সেই রক্ত, সেই নির্যাতন দেখলে এখনও রাতের বেলা ঘুম থেকে হঠাৎ করে জেগে উঠি এবং মনে হয় যে এখনও আমরা স্বাধীন হতে পারিনি। ক্ষোভে বারুদ যোগ করে হলের তালা ভেঙে নারী শিক্ষার্থীদের মিছিল নিয়ে বেরিয়ে পড়া। রাতভরই ক্যাম্পাসে চলে মিছিল সমাবেশ। এটা এক দফার পতনের দিকে নিয়ে যাওয়ার যে কুশীলব বা স্ক্রিপ্ট রাইটার, আমি মনে করি এটা শেখ হাসিনা নিজে।
কারণ সে ওই স্বৈরাচারী হয়ে উঠে যেভাবে একচ্ছত্র সব কিছুকে নিয়ন্ত্রণ করা এবং তার মতো করে চলার একটা তার বাসনা তৈরি হয়েছিল, এবং স্টুডেন্টদেরকে সেই ওই রাজাকারের ফ্রেমে নিয়ে আসা, তার যে ভিতরে যে অ্যারোগেন্স, সেটা মানুষ তো আর কতদিন সহ্য করবে। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে, স্পেশালি আমাদের বোনদেরকে যেভাবে নির্মমভাবে সন্ত্রাসী কায়দায় যেভাবে হামলা করানো হলো, এটা কিন্তু বিশ্ববিবেককে নাড়িয়ে দিয়েছিল, শুধু বাংলাদেশ না। রাতে যখন ফুঁসছে শিক্ষার্থীরা, তখন আওয়ামী লীগের মন্ত্রী ও ছাত্রলীগ নেতারা শাহবাগে যেতে গিয়েও শিক্ষার্থীদের অবরোধের মুখে ঢুকে যান হোটেল ইন্টারকন্টিনেন্টালে। আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা। অপারেশন থিয়েটার আছে যন্ত্রপাতিও, তবে অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ না থাকায় হয় না কোনো অপারেশন। ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ মাস ধরে চলছে এই অচলাবস্থা। শুধু তাই নয়, জনবল ও পরীক্ষাগারের সংকটে গাইনি সেবা সহ নানা সুবিধা থেকে বঞ্চিত উপজেলার বাসিন্দারা। ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রায় ৮ মাস ধরে খোলে না হাসপাতালের অপারেশন থিয়েটারের দরজা। সার্জারি বিশেষজ্ঞ এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকলেও শুধু অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞের অভাবে এই অচল অবস্থা। একই চিত্র গাইনি বিভাগেরও। জনবল সংকট ও আধুনিক পরীক্ষাগারের অভাবে মিলছে না প্রয়োজনীয় সেবা। উপজেলার স্বাস্থ্যসেবার অন্যতম প্রধান ভরসা এই হাসপাতালে ৪১ জন চিকিৎসকের পদ আছে, তবে এখন কর্মরত মাত্র ১৫ জন। আছে নার্স ও অন্যান্য জনবলের সংকটও। সিজার সমস্ত অপারেশনগুলো এখানে হতো, কিন্তু উনি না, এক অজ্ঞানের ডাক্তার না থাকাতে কোনো সব অপারেশনই বন্ধ। সিজার ওদের তো সিজার করাই লাগবে, যখনই শোনে যে অজ্ঞানের ডাক্তার নেই ওটা চলে যায়। প্রতিদিন হাসপাতালটিতে গড়ে ৫০০ রোগী সেবা নিতে এলেও এসব কারণে অধিকাংশ ফেরত যান খালি হাতে। বাধ্য হন বাড়তি অর্থ ব্যয়ে বেসরকারি হাসপাতাল থেকে সেবা নিতে। সিজার করে না, এখন সিজার রোগী আসলে অন্য হাসপাতালে পাঠিয়ে দেয়। অপারেশন থিয়েটার আছে কিন্তু অপারেশনটা হয় না, এটা অবশ্যই হওয়ার প্রয়োজন আছে। সরকার একটা সুযোগ সুবিধা পাওয়া যায়, সেটা তো পাই নাই, বরঞ্চ ওখানে ভাড়া লাগছে, কেবিন ভাড়া লাগছে, ডাক্তারের এক্সট্রা করে টাকা দেওয়া লাগছে। সরকারের কাছে বারবারই অনুরোধ করতেছি আমাদের এই হসপিটালে দ্রুত যেন অপারেশন করার ব্যবস্থা সরকার করে দেয়। এখানে তো আলট্রাসাউন্ডের কোনো নাই, তো এখানে পরীক্ষার কোনো মেশিন বা কোনো কিছু তো নাই। তবে সংকট নিরসনে চেষ্টা চলছে। শিগগিরই সমাধানের আশ্বাস দিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। 7 জন আসার পরে আমাদের সেবাটা আগের থেকে এটা ত্বরান্বিত হয়েছে, কিন্তু আরও আমার সংকট আছে। যেমন বিশেষ আমার এখানে আরও 10-11 জন মেডিকেল অফিসার পদ শূন্য আছে। যদি এই পদটা শূন্য পদটা যদি পূরণ করা হয়, সেক্ষেত্রে যে সেবার মানটা আমরা আরও বৃদ্ধি করতে পারবো। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে দ্রুত নেওয়া হবে কার্যকর পদক্ষেপ, এমনটাই চাওয়া হরিণাকুণ্ডু উপজেলার বাসিন্দাদের। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।